ফজরের আজান কানে ভেসে আসতেই মেহেরিনের ঘুম ভেঙে যায়। ফিটফিট করে চোখ মেলে তাকায় সে। ধীরে ধীরে পাশ ফিরতেই তার দৃষ্টি থেমে যায়। বিছানার পাশটা খালি। মুহূর্তেই তার ভ্রু কুঁচকে যায়, চোখ ছোট হয়ে আসে, যেন কিছু মেলাতে পারছে না। হাত বাড়িয়ে পাশে স্পর্শ করে। জায়গাটা ঠান্ডা। অনেকক্ষণ ধরেই কেউ নেই সেখানে। হঠাৎই তড়িঘড়ি করে উঠে বসে মেহেরিন। সুলতান সাহেব, মৃদু স্বরে ডাকে, কিন্তু কোনো সাড়া নেই। দ্রুত বিছানা ছেড়ে উঠে পড়ে সে। ওয়াশরুম, বারান্দা সব জায়গায় খুঁজে দেখে, কোথাও নেই সোলেমান। অস্থির হয়ে রুম থেকে বেরিয়ে আসে। সিঁড়ির দিকে এগোতে পায়ের শব্দ দুপদাপ করে বাজে পুরো বাড়িতে। নিচে বসার ঘরে বাসার সুলতান আর মোতালেব ভূঁইয়া সোফায় বসেছিলেন। দুজনেই মসজিদে নামাজ পড়তে বের হবেন। পায়ের আওয়াজ শুনে দুজনেই সিঁড়ির দিকে তাকায়। মেহেরিন প্রায় দৌড়ে নামছে। মেয়ের এমন তড়িঘড়ি অবস্থা দেখে মোতালেব ভূঁইয়া ছুটে গিয়ে ধরে ফেলেন মেয়েকে। মোতালেব ভূঁইয়ার মুখ ফ্যাকাশে হয়ে যায়। মেয়ের কাঁধ শক্ত করে ধরে কপালে ভাঁজ ফেলে বললেন, এভাবে নামছো কেন মা? আস্তে। ডাক্তার কি বলেছিল ভুলে গেছো? কিন্তু এসব কথা যেন মেহেরিনের কানেই ঢুকছে না। তার দৃষ্টি ছুটে বেড়াচ্ছে চারপাশে, কারো খোঁজে। বাসার সুলতান এগিয়ে এসে থমকে দাঁড়ালেন। কিছুক্ষণ লক্ষ্য করলেন মেয়েটার চোখের বাসা। তারপর ধীরে বললেন, কি হয়েছে মা? কাকে খুঁজছ? মেহেরিন এক জটকায় তার দিকে তাকালাম। সাসা, উনি কোথায়? বাসার সুলতান একটু থামে, বুঝতে চেষ্টা করে। উনি কে মা? মেহেরিন বিরক্ত হয়ে শ্বাস ফেলে, যেন এত সহজ প্রশ্ন কেন করা হচ্ছে তাকে। সুলতান সাহেব, উনি কোথায় গেছেন? সকালে উঠে দেখি নাই। এ কথাটা শুনে দুজনেই থমকে যায়। একটা ভারী নীরবতা নেমে আসে। বাসার সুলতান ধীরে ধীরে বললেন, মেহেরিন, তুমি ঠিক আছো তো? মেহেরিন কপাল কুঁচকে তাকালো। এ প্রশ্নের মানে কি? আমার কি হবে? আমি ঠিকই আছি। উনি কোথায় গেছে বলুন? মেহেরিনের কণ্ঠে এবার অস্থিরতা বাড়ছে। মোতালেব ভূঁইয়া ধীরে ধীরে বললেন, চলো মা, রুমে চলো। রুমে যাব কেন বাবা? উনি কোথায় বলো না? লাইব্রেরিতে নাকি বাগানে? কোথায় গেছে? তুমি জানো, রাতে উনি এসেছিলেন, আমার পাশে ছিল, আমার সাথে ঘুমিয়েছিল। সকালে উঠে দেখি নেই। কোথায় গেল উনি? কথাগুলো বলতে বলতে ভেঙে পড়ার উপক্রম মেহেরিনের। বাসার সুলতান এগিয়ে এসে মেয়েটার মাথায় হাত রাখল। গলায় গভীর মমতা। এটা তোমার ভ্রম মা। সুলেমান আর এই পৃথিবীতে নেই। সে কিভাবে আসবে বলো? ভ্রম কেন হতে যাবে চাচা? বাসার সুলতান একটু এগিয়ে এসে নরম গলায় বললেন, তুমি বলছো সুলেমান রাতে এসেছিল? এসেছিল, আমার সাথে কথা বলেছে, আমার পাশে শুয়েছিল। আপনি বিশ্বাস করছেন না? মেহেরিন, ভালো করে মনে করো, তুমি কি স্বপ্ন দেখোনি? না। প্রায় চিৎকার করে উঠে সে। আমি স্বপ্ন আর বাস্তব বুঝি না। উনি ছিলেন, আমার হাত ধরেছিলেন। মেহেরিনের চোখে পানি জমতে শুরু করেছে, সেই সাথে রেগেও যাচ্ছে। বাসার সুলতান এবার দীর্ঘশ্বাস ফেললেন। কিছুটা কঠিন হয়েই বললেন, তাহলে একটা কথা বলো, সে যদি আসতো আমাদের সাথে কি দেখা করতো না? মেহেরিন থেমে যায়, চোখের পলক পড়ে ধীরে। বাসার সুলতান আবার বললেন, আমাদের সাথে কথা না বলে শুধু তোমার কাছে এসে আবার চলে যেত? মেহেরিন আবার দৃষ্টি সরিয়ে নেয়, ঠোঁট শুকিয়ে আসে, কথা আটকে যায়। ভুল কিছু তো বলেননি বাসার সুলতান। মা, সত্যিটা মেনে নেওয়া কঠিন, কিন্তু সত্যি বদলায় না। সুলেমান আর নেই, এই কথাটার ওজন অনেক। মেহেরিন বইতে পারে না, মাথা নাড়ে, ধীরে ধীরে পিছিয়ে যায় এক পা। তার কণ্ঠ কেঁপে ওঠে, না না, আপনি ভুল বলছেন। আমি অনুভব করেছি উনিই ছিলেন। বাসার সুলতান আবার একেবারে কাছে এসে মাথায় হাত রাখেন। শোক মানুষকে অনেক কিছুই অনুভব করায় মা। মনে হয় মানুষটা আছে, পাশে আছে, কিন্তু বাস্তবতা আলাদা। তুমি সত্যিটা মেনে নাও। এখন তুমি আর একা না মা, তোমার ভিতরে আরেকজন আছে। আমার সুলেমানের অংশ আছে। তার অবহেলা অযত্ন করো না, সুলেমান কষ্ট পাবে তো। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। এইবার আর সে তর্ক করে না। মোতালেব ভূঁইয়া মেয়ের হাত ধরে ধীরে বলেন, চলো মা, একটু রুমে গিয়ে বসো। এবার মেহেরিন আর বাধা দেয় না, ধীরে ধীরে পা বাড়ায়। মোতালেব ভূঁইয়ার হাত ধরে ধীরে ধীরে রুমে ঢুকে মেহেরিন। রুমে ঢুকতেই সে থেমে যায়, চোখ পড়ে বিছানার দিকে। এক মুহূর্তে তার দৃষ্টি বদলে যায়, চোখের মণি কেঁপে ওঠে। সে ধীরে ধীরে এগিয়ে যায় বিছানার কাছে, হাত বাড়িয়ে সে জায়গাটায় স্পর্শ করে যেখানে সে ভেবেছিল কিছুক্ষণ আগেও কেউ ছিল। নিঃশ্বাস আটকে আসে। মোতালেব ভূঁইয়া দরজার কাছে দাঁড়িয়ে মেয়েকে দেখছিলেন, ডাকতে গিয়েও ডাকেন না।
শুধু দীর্ঘশ্বাস ফেলিয়ে চুপচাপ দরজাটা টেনে বাহিরে বেরিয়ে যায়। দরজা বন্ধ হওয়ার শব্দটা যেন মেহেরিনের ভিতরের শেষ ভরসাটাও ভেঙে দেয়। ধীরে ধীরে বিছানায় বসে পড়ে সে। কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর হঠাৎই মুখ চেপে ধরে কাঁদতে শুরু করে। প্রথমে চাপা কান্না, তারপর সেটা বাড়তে বাড়তে হাউমাউ করে ওঠে। আপনি কেন গেলেন? আমাকে একা রেখে কেন গেলেন? বালিশে মুখ গুজে পুপিয়ে কাঁদতে থাকে সে। কাঁধ কাঁপতে থাকে, বুকের ভিতর জমে থাকা সব কষ্ট যেন বের হয়ে আসতে চায়। কিছুক্ষণ পর কান্নার দমকটা একটু থামে। সে চুপচাপ শুয়ে থাকে, চোখের পানি গড়িয়ে পড়ে, কানে চুল ভিজে যায়। হঠাৎই তার হাতটা ধীরে ধীরে নিজের পেটের উপর চলে যায়। স্পর্শটা পড়তেই সে থেমে যায়। কান্নার মাঝেও নিঃশ্বাস আটকে আসে। কানে বাজে চাচার কথাটা, সোলেমানের অংশ। তার অযত্ন অবহেলা করতে নিষেধ করলেন। চোখ বন্ধ করে ফেলে মেহেরিন। তারপর আবারও চোখ ভিজে ওঠে তার। দুপুরের দিকে মোতালেব ভুইয়া দরজায় নক করেন। মেহেরিন তখন শুয়েছিল। আম্মা, রেডি হও, ডাক্তারের কাছে যাব। মেহেরিন প্রথমে কোনো উত্তর দেয় না, তারপর ধীরে উঠে বসে। আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। চোখ লাল, মুখ ফ্যাকাশে। কিছুক্ষণ নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে মুখ ধুয়ে নেয়। ওড়না ঠিক করে। একটা চাপা স্থিরতা এসে বসেছে তার ভিতরে। বোরকাটা পরে রেডি হয়ে বের হয় বাবার সাথে। হাসপাতালে ঢুকতেই সে পরিচিত গন্ধ, সাদা দেওয়াল, ব্যস্ততা, সব কিছু আবার মনে করিয়ে দেয় গত কয়েকদিনের ভয়ঙ্কর সময়গুলো। মেহেরিনের চেক আপ শেষ হতে মোতালেব ভুইয়ার আনা রিপোর্টগুলো ডাক্তারের হাতে নেন। ডাক্তার মনোযোগ দিয়ে সব দেখতে থাকেন। মাঝে মাঝে ব্রু কুঁচকে যায়, আবার স্বাভাবিক হয়। মেহেরিন চুপচাপ বসে থাকে, তার দৃষ্টি নিচের দিকে, হাত দুটো একসাথে জড়িয়ে ধরা। কিছুক্ষণ পর ডাক্তার মুখ তুলে তাকান। দেখুন, অবস্থা এখন স্টেবল, কিন্তু খুব সেন্সিটিভ সময় যাচ্ছে। মোতালেব ভুইয়া আগ্রহ নিয়ে ঝুঁকে আসেন। ডাক্তার সাহেব, কোনো সমস্যা আছে? ডাক্তার একটু থেমে মেহেরিনের দিকে তাকান, তারপর ধীরে ধীরে বলেন, মা, আপনাকে খুব সাবধানে থাকতে হবে। কোনো রকম মানসিক চাপ নেওয়া যাবে না। স্ট্রেস নিলে সেটা সরাসরি বাচ্চার উপর প্রভাব ফেলবে। মেহেরিন মাথা তোলে। ডাক্তার আবারও বললেন, ঠিকমতো খাওয়া দাওয়া করবেন, বিশ্রাম নেবেন, আর সবচেয়ে বেশি জরুরি, নিজেকে শান্ত রাখতে হবে, পজিটিভ থাকতে হবে। মেহেরিন খুব আস্তে মাথা নাড়ে। বাসায় ফিরে সে আর সরাসরি রুমে যায় না। ড্রয়িং রুমে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, চারপাশে তাকায়। সব কিছু আগের মতোই আছে, অথচ কিছুই আগের মতো না। তারপর রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, নিজের চোখের দিকে তাকায়। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটি নাকি মেহেরিন ছিল। যেই তাকে দেখত সেই বলতো মেহেরিন নাকি ভাগ্যবতী। যদি তাই হয়, তাহলে কেন আজকে তার জীবনটা এমন এলোমেলো? তার সন্তান এখন বাবার আদর, বাবার ভালোবাসা ছাড়া বড় হবে, যেখানে মেহেরিন সর্বদাই বাবার স্নেহে, আদরে, ভালোবাসায় বড় হয়েছে। সেই মেয়ের সন্তানের ভাগ্য কি এতটাই দুঃখের? মেহেরিন ফ্লোরে বসে পড়ল। কাটতেও নাকি এখন মানা, ডক্টর নিষেধ করেছে। একটা ভাঙা মানুষ না হয় সন্তানের কথা ভেবেই ধীরে ধীরে নিজেকে জোড়া লাগানোর চেষ্টা করবে। মাহিকে হসপিটাল থেকে রিলিজ দেওয়ার পর এজন তাকে নিয়ে তার বাড়িতে ফিরে। বউয়ের সেবা যত্ন করে খুব এজন। নিজ হাতে খাবার রান্না করে, টাইম টু টাইম ওষুধ খাবার খাইয়ে দেয় নিজ হাতে। এমনকি ভেজা টাওয়াল দিয়ে শরীরও মুছে দেয় মাহির। মাহির তখন কী যে লজ্জা লাগে, ইচ্ছে করে তার ফ্লোর ফাঁক করে ঢুকে যেতে। এজন বেয়াদব লজ্জা দিতে ভুলে না। অবসর সময়ে এজন মাহিকে নিয়ে বেলকনিতে বসে ইংরেজি ডার্ক রোমান্টিক নোবেল পড়ে। কান গরম হয়ে যাওয়ার মতো অবস্থা হয় মাহির। মাঝে মধ্যে তো মাহি জোর করে বইটা কেড়ে নিয়ে বন্ধ করে দেয়, আর এজন হাসতে হাসতেই শেষ হয়ে যায়। তো এক বিকেলে মাহি তার নতুন ফোনটা দিয়ে বাতাসিকে ফোন করে। ফোন বন্ধ। রুমেসাকে কল করে, অনেক দিন ধরে কারোর সাথে কথা হয় না। রুমেসার ফোনও বন্ধ। এবার মেহরিনকে ফোন করলো মাহি। ফোন বেজে বেজে কেটে যাচ্ছে বারবার। এজন গরম স্যুপ বাটিতে করে রুমে নিয়ে আসতেই মাহি ফোনটা সাইডে রেখে বলল, রুমেসার ফোন বন্ধ বলছে কেন? ফেসবুকেও মেসেজ দিলাম, সেন্ড হলো কেবল। বাতাসের ফোনও বন্ধ। মেহরিনকে কয়েকবার দিলাম, বেজে কেটে গেল। এজনের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল রুমেসার কথা মনে পড়ায়। এজন দৃঢ় পায়ে এগিয়ে সাইডে স্যুপের বাটিটা রেখে ভারী গলায় বলল, রুমেসা নেই। মাহি বুঝল না কথাটার মানে। নেই মানে? এজন আশেপাশে তাকালো।
কণ্ঠ ধরে আসছে তার। নিজেকে সময় নিয়ে ঠিক করে বলল সবটা শুনে মাহি স্পিচলেস হয়ে গেছে। তার বিশ্বাসই হচ্ছে না রুমেসার এই পৃথিবীতে নেই। তার সাথে এত কিছু ঘটে গেছে। চোখ দিয়ে জল গড়ালো মাহির। কি আদুরে মিষ্টি একটা মেয়ে ছিল। তাদের মধ্যে বয়সের পার্থক্য খুব একটা বেশি ছিল না। মাঝে মধ্যে ফোন দিয়ে এজনের হয়ে তাকে বোঝাতো। সেই মেয়েটা এভাবে চলে গেল। সোলেমানের কী যে অবস্থা। আর মেহেরিন, আফিয়া সুলতান, সোলেমান সাহেবের কী অবস্থা। আর মেহেরিন আন্টি, আঙ্কেল। বাইজানের মৃত্যুর খবর শুনে চাচি ব্রেন স্ট্রোক আর ভাবি হার্ট অ্যাটাক করেছিল। এখন সুস্থ আছে। মাহি আবার চমকে উঠল। কী হচ্ছে এসব? এসব কী বলছে? বাইজানের মৃত্যুর খবর শুনে মানে? সোলেমান সাহেবও কি এখন হয়তো বাংলাদেশে আছে? বাংলাদেশ গত কয়েকদিন ধরে নারী পাচারের ঘটনাটা তীব্রভাবে বেড়ে চলেছে। চলন্ত রাস্তা থেকে নারীদের উঠিয়ে নেওয়া হচ্ছে। বাংলাদেশে যেন এখন ভয়াবহ গরম খবর এটাই। নিউজ চ্যানেল অন করলেই কেউ না কেউ নিখোঁজ। এই খবরটা পাওয়া যেন আবশ্যক। আফিয়া সুলতান ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। পুরোপুরি না হলেও আগের চেয়ে অনেকটাই ভালো। তাই সিদ্ধান্ত হলো তাকে নিয়ে যাওয়া হবে নওগাঁ সুলতানপুরে, নিজের বাড়িতে। পরিচিত পরিবেশ, পরিচিত মানুষ, হয়তো তাতে মনটাও কিছুটা শান্তি পাবে। মোতালেব ভুঁইয়া মেহেরিনকে নিয়ে নওগাঁ চলে এলেন। ইমনের সাথে আবার দেখা হলো মেহেরিনের। ইমনের খুব কথা বলতে ইচ্ছে করল, কিন্তু কী দিয়ে শুরু করবে বুঝে উঠতে পারল না। কেবল দুজনের চোখাচোখি হলো, ব্যাস। মেহেরিন চোখ নামিয়ে চলে গেল, আর ইমন তাকিয়েই রইল। তার ভীষণ কষ্ট হচ্ছে মেহরিনের এই অবস্থা দেখে। ইমন বাসায় আসলো। ইতি বেগম তখন সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন। ইমন গিয়ে মায়ের পায়ের কাজটায় বসে উড়োতে মাথা ঠেকালো। ইতি বেগম হাতের কাজ থামিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আব্বা? আম্মা, মেহেরিনা চাচা আসছে। ও আচ্ছা। আম্মা, একটা কথা বলি। বল। মেহেরিনটা আমি বিয়ে করতে চাই। তুমি কথা কইবা? আল্লাহ হয়তো আমার একটা সুযোগ দিছে আম্মা। আমি এই সুযোগ হারাতে চাই না। আজ না হোক 5-10 বছর পর হলেও আমি মেহেরিনকে বিয়ে করতে চাই। ও একা কীভাবে থাকবে? একজনকে তো দরকার। সে একজন আমি মা। আমি সে ছোটো থেকে ওরে চেয়ে আসছে। খোদার হয়তো আমার উপর দয়া হয়েছে এবার। আমি মেহেরিনের একটু অযত্ন অবহেলা করব না। সোলেমান সাহেব আর মেহেরিনের অনাগত সন্তানকে নিজের সন্তানের মতোই ভালোবাসবো, আদর করব। কথা দিচ্ছি, কেউ বলতেই পারবে না ইমন তার সৎ বাবা। একটু দেখো না আম্মা, তুমি তো জানো আমি কতটা ভালোবাসি মেহেরিনরে। ইতি বেগম দীর্ঘ একটা শ্বাস ফেললেন অবিলম্বে। ছেলেটা তার মেহেরিনের অপেক্ষায় আজও বিয়ে করছে না। আচ্ছা, দেখব বিষয়টা। তুই উঠ। খাওয়া দাওয়া করছিস না ঠিকমতো কয়টা দিন ধরে? খাবার বেড়ে দিচ্ছি, খেয়ে নে। উর্মিকে নিয়ে হসপিটালে যাইতে হইব। সকাল থেকে 5 বার কল দিছে ইব্রাহিম। ইমন সায় জানালো। বসা থেকে উঠে ঘুরতেই দরজার কাছে উর্মিকে চমকে উঠল দেখে। উর্মি অদ্ভুত এক চোখে তাকিয়ে আছে। ওই চোখের ভাষা বলে দিচ্ছে উর্মি সবটা শুনে ফেলেছে। অস্থির ভাই এগিয়ে আসলো। ভাইয়া, তুমি মেহেরিনকে? ইমন থামিয়ে দিল হাত উঁচু করে। এই কথা যেন বাড়ির বাহিরে বের না হয়, মেহেরিনদের বাড়ি অবধি যেন না যায়, খবরদার। উর্মি মাথা নত করল। সে ধারণা করেছিল তার ভাই কাউকে ভালোবাসে, কিন্তু সেটা যে মেহেরিন হবে বুঝেনি। গ্রামের পরিবেশ। প্রথম কয়েকদিন মেহেরিন চুপচাপই ছিল, কথা কম বলতো, নিজের মাঝেই ডুবে থাকতো। তবে আগের মতো অস্থিরতা এখন আর নেই। নিজেকে সামলানোর চেষ্টা করছে, হয়তো লোক দেখানোর জন্য। নিয়ম করে খাচ্ছে, বিশ্রাম নিচ্ছে। রাতে আবারও ভেঙে পড়ছে। এক রাতে হঠাৎ করে আকাশ কালো হয়ে আসে। দমকা হাওয়া, বিদ্যুৎ চমকায়। তারপর শুরু হয় তীব্র ঝড়। পুরো গ্রাম যেন কেঁপে ওঠে সেই ঝড়ে। টিনের চাল উঠতে থাকে, গাছ ভেঙে পড়ে, মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে যায়। সেই ঝড়ের মধ্যে ঘটে সবচেয়ে বড় ক্ষতি। ভয়ঙ্কর ঝড়ে গ্রামের মাদ্রাসার একটি দালান ভেঙে পড়ে, দেওয়াল ধসে যায়, টিন ছেড়ে উড়ে যায়। ভাগ্য ভালো ঝড়টা রাতে হয়েছে, দিনে হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। সকালে পুরো গ্রাম জুড়ে শোক আর উৎকণ্ঠা। ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল। মাদ্রাসা আবার দাঁড় করাতে অনেক টাকার প্রয়োজন। এমনিতেই পুরনো মাদ্রাসা, তার উপর এমন ঘটনায় মাদ্রাসায় নিজ ছেলে মেয়েদেরকে পাঠানো বন্ধ করে দিল বাবা মা। মাদ্রাসা আগে পুরোপুরি ঠিক হবে, তারপর পাঠাবে। অনেক বাবা মা তার সন্তানদের অন্য মাদ্রাসায় ভর্তি করাচ্ছে। এলাকার মেম্বার আর চেয়ারম্যানকে খবর দেওয়া হয়।
মাদ্রাসার শিক্ষকরা গিয়ে বারবার অনুরোধ করেন, কিন্তু রাজনীতি ঢুকে যায় কথার ভিতরে। মেম্বার বললেন এখন বাজেট নাই, পরে দেখা যাবে। চেয়ারম্যান বললেন সরকারি প্রসেস আছে, সময় লাগবে। মেহেরিন বাবার মুখে সবটা শুনে একদিন নিজেই বাবার সাথে গেলেন গ্রামের সেই মাদ্রাসায়, যে মাদ্রাসার বারান্দাটা ছোট ছোট ছেলে মেয়েদের সমাগমে ভরে থাকত। সেই মাদ্রাসা আজ নির্জুপ, কোনো ছাত্রছাত্রী নেই, কিছু হুজুরও চলে গেছে। মাদ্রাসা বন্ধ থাকলে তাদের রোজগারও বন্ধ, আর রোজগার বন্ধ থাকলে সংসার চলবে কী করে? কেউ কেউ অন্য এলাকার মাদ্রাসায় ছুটল রোজগারের জন্য। মসজিদের বড় হুজুর একা বসে আছেন বারান্দায়। মোতালেব ভূঁইয়া কথা বললেন তার সাথে। বাড়ি ফেরার পথে মেহরিন দৃঢ় গলায় জিজ্ঞেস করল, আব্বা, মাদ্রাসাটা যদি এভাবেই পড়ে থাকে তাহলে দুস্থ বাচ্চাগুলো কোথায় পড়বে? ওদের তো এই মাদ্রাসাটাই ছিল পড়ার শেষ সম্বল। মোতালেব ভূঁইয়া নিঃশ্বাস ফেলে, চেষ্টা তো চলছে মা, কিন্তু টাকার দরকার। মেম্বার চেয়ারম্যান তো তালবাহানা করছে, কী যে হবে কে জানে। মেহরিন বাড়ি ফিরে তার আলমারির ভিতর থেকে একটা খাম বের করে, কিছুক্ষণ তাকিয়ে থাকে সেটার দিকে, তারপর শক্ত করে ধরে বাহিরে এসে বাবার সামনে দাঁড়ায়। নরম কণ্ঠে ডাকে, বাবা। মোতালেব ভূঁইয়া তাকান। কিছু বলবা আম্মা? মেহরিন খামটা এগিয়ে দেয়, এটা নাও। মোতালেব ভূঁইয়া তাকিয়ে দেখলেন চেকের মতো কিছু একটা। কি আম্মা এটা? এটা আমার কাবিনের চেক, এটা দিয়ে মাদ্রাসার কাজ ধরতে বলো বড় হুজুরকে। মোতালেব ভূঁইয়া থমকে যান, চোখ বড় হয়ে যায় তার। না মা, এটা কি করে হয়? এটা তোমার কাবিনের টাকা, তোমার নিজের তো একটা ভবিষ্যৎ আছে আম্মা, এটা তুমি রাখো, কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিকই করে দিবে আল্লাহ। মেহরিন শান্ত গলায় বলল, আমার ভবিষ্যৎ? আমার তো কোনো ভবিষ্যৎ নেই আব্বা, আমি এত টাকা পয়সা দিয়ে আর কি করব। এখন যদি এইটা দিয়ে মানুষের উপকার হয় তাহলে ক্ষতি কিসের? কতগুলো মানুষের ভালো মন্দ জড়িয়ে আছে বলো তো। আমি জানি আমার এই কাজে উনিও খুশি হবেন। কথাগুলো বলার সময় মেহরিনের চোখে জল চিকচিক করে। মোতালেব ভূঁইয়ার গলা ভারী হয়ে আসে। মেয়ের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে চেকটা নেন। পরদিন তারা ব্যাংকে যায়। সব প্রক্রিয়া শেষ করে টাকা তুলে ব্যাংক থেকে বের হতে হতে বিকেল হয়ে যায়। রাস্তার এক পাশে এসে দাঁড়ায় দুজনে। মেহরিনের পানির তেষ্টা পাওয়ায় মোতালেব ভূঁইয়া বললেন, তুমি দাঁড়াও মা, আমি দোকান থেকে পানির বোতল নিয়ে আসছি, এখানেই দাঁড়ায় থাকবা, বাবা যাবো আর আসবে। মেহেরের মাথা নাড়ে, চুপচাপ দাঁড়িয়ে থাকে। চারপাশে হালকা গরম বাতাস। সন্ধ্যা হয়ে আসায় রাস্তায় মানুষজনের আনাগোনা কমে যাচ্ছে। মেহেরিন আশেপাশে তাকাতে তাকাতে একটু দূরে তাকাতে তার দৃষ্টি স্থির হয়ে যায়। কিছুটা দূরে রাস্তার ওপাশে সোলেমান দাঁড়িয়ে, পরনে সাদা লুঙ্গি, সাদা শার্ট। মেহেরিনের নিঃশ্বাস থেমে যায়। লোকটা লুঙ্গির কোনা তুলে ধরে হেঁটে একটা গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। মেহেরিনের চোখ মুখে বিস্ময়। এটা কি ব্রোম? মেহেরিন চোখ ডলে, ফের আবার তাকায়। না, এটা ব্রোম না, ওই তো সুলতান সাহেব। মেহেরিন জোরে ডাকে, সুলতান সাহেব। কোনো সাড়া নেই, হয়তো গাড়ির হর্নের শব্দে পৌঁছাতে পারছে না তার ওই আওয়াজ ওই লোকটা অবধি। সোলেমান গাড়িতে উঠে দরজা বন্ধ করে দেয়। মুহূর্তে দৌড়াতে শুরু করে মেহেরিন। সুলতান সাহেব দাঁড়ান, প্লিজ দাঁড়ান। গাড়িটা স্টার্ট নেই। মেহেরিন আরও দ্রুত দৌড়ায়। গাড়িটা গতি বাড়িয়ে সামনে এগিয়ে যায়। মেহেরিন হাঁপিয়ে ওঠে, মাঝ রাস্তায় থেমে যায়, তারপর আবার দৌড়াতে যায়। ঠিক তখন পেছন থেকে কয়েকজন লোক ঝাঁপিয়ে পড়ে। একজন তার মুখ চেপে ধরে, আরেকজন দুহাত পিছনে চেপে ধরে। মেহেরিন ছটফট করতে থাকে, শব্দ বের করতে পারে না। চোখ বড় বড় হয়ে যায় তার ভয়েতে। তাকে টেনে নিয়ে যাওয়া হয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি গাড়ির দিকে। মুহূর্তের মধ্যেই দরজা খুলে তাকে ভিতরে ঢুকিয়ে ফেলা হয়। গাড়ি স্টার্ট নেয়। মেহেরিনকে নিয়ে চলে যায় ওই গাড়ি। সব কিছু ঘটে কয়েক সেকেন্ডে। রাস্তা আবার আগের মতো হয়ে যায়। এদিকে মোতালেব ভূঁইয়া পানি নিয়ে ফিরে এসে চারপাশে তাকান। মেহেরিনের নাম ধরে ডাকেন, কিন্তু কোথাও নেই তার মেয়েটা। তিনি এদিক ওদিক তাকান, মেহেরিন মেহেরিন করে ডাকেন। রাস্তা দিয়ে যে দু একজন মানুষ যাচ্ছে তাদের দাঁড় করিয়ে করিয়ে জিজ্ঞেস করছেন, কেউ দেখেনি মেহেরিনকে। তার বুকটা কেঁপে ওঠে, হাতের বোতল পড়ে যায় মাটিতে। তিনি দৌড়াতে শুরু করেন, মেহেরিন, মা আমার, কোথায় তুমি? আম্মা, শুনতে পাচ্ছ বাবার ডাক? সাড়া দাও আম্মা। মেহেরিন, ও মেহেরিন। চারপাশের মানুষ তাকায়, কিন্তু কেউ কিছুই বলতে পারে না। মোতালেব ভূঁইয়া পাগলের মতো খুঁজতে থাকে তার আদরের মেয়েটাকে, কিন্তু মেয়ের ছায়াটাও অবধি দেখতে পাচ্ছেন না তিনি। তো ভিউয়ার্স,
গল্পটির নাম হচ্ছে দাহসজ্জা, লিখেছেন রাইহা জোবাই রিপ্তি। গল্পটির পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।